বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের বাংলার ইতিহাস প্রথম পত্র পাঠদান করব। আজকে আমি তোমাদের পূর্ণ আলোচনা করছি। আজকে আমি তোমাদের রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং রচনামূলক প্রশ্ন তোমাদের এর আগেও আমি তোমার কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তারপর আবার রচনামূলক প্রশ্ন আমি তোমাদের ধরেছি। আজকে তোমাদের নতুন একটা টপিকস নিয়ে তোমাদের মাঝে এসেছি। তো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং সকলেই তোমরা এক এক জয়েন করে ফেলো। সবাই তোমরা জয়েন করো এবং তোমরা ক্লাসগুলো দেখো। আর তোমরা সবাই ভালো আছো এবং ভালো থেকে তোমাদের কি করতে হবে, ক্লাসগুলো করতে হবে এবং ভালো থেকেই তোমাদের পড়া চালিয়ে যেতে হবে। দেখো, আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা যদি কেউ লিখতে চাও লিখতে পারো। দেখো, প্রাচীন বাংলা লোকশিল্পের বর্ণনা দাও। আজকে তোমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রাচীন বাংলার লোক শিল্প। দেখো, লোকশিল্প নিয়ে আমি তোমাদের মাঝে আজকে আলোচনা করব। এই বিষয়টা অবশ্যই আমাদের জানতে হবে এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো, এখানে একটু খেয়াল করো। আমি এখানে তাহলে প্রশ্নটা দেখো, প্রাচীন বাংলা লোকশিল্প বর্ণনা দাও। এখন এই লোকশিল্প সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের যে শিরোনামগুলো এখানে আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে ভূমিকা নিয়ে আলোচনা করতে হবে যে প্রাচীন বাংলার লোকশিল্পটা কি এবং প্রাচীন বাংলার লোকশিল্পের মধ্যে আছে কি। দেখো, মৎস্য শিল্প, 2 নম্বরে আছে কাঠের তৈরি লোকশিল্প। তার পরবর্তী পয়েন্টে দেখো বাঁশ, বেত ও লোকশিল্প। তারপরে আছে কাঠ ও সুতা লোকশিল্প। তারপর দেখো হাতির দাঁত ও শঙ্কর তৈরি শিল্প। তার পরবর্তীতে দেখো 6 নম্বরে কি আছে। 6 নম্বরে আছে ধাতু নির্মিত লোকশিল্প। তাহলে এই 6টা লোকশিল্প নিয়ে আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব। তাহলে তোমরা যদি কেউ মনে করো যে পয়েন্টগুলো তোমরা লিখে রাখতে পারো। দেখো, ভূমিকাটা আলোচনা করছি। দেখো, নিরক্ষর গ্রামের মানুষদের মধ্যে কালে কালে গড়ে উঠেছে ঐতিহাসিক মণ্ডলী ও লোকশিল্প। বহু দেশ সব অঞ্চলে অতি প্রাচীন কাল থেকে লোকশিল্প বিভিন্ন শাখা প্রধানত লক্ষ্য করা যায়। প্রধানত নিত্যদিনের যে প্রয়োজনীয় মেটানোর তাগিদে অতি সাধারণ উপকরণের মাধ্যমে তৈরি করা হয়েছে এই লোকশিল্প বৈচিত্র্য উপাদান। তারপর দেখো, জীবন জীবিকার ও তাগিদ, পেশাগত ও প্রয়োজন সহ নানা আহ, কাজে কাজে উদাসীনতা হয়েছে এই লোকশিল্প। বাঙালির লোকশিল্প রয়েছে এটি নিজস্ব বৈশিষ্ট্য। তৈরি ধরন, তৈরি উপকরণ, কারুকার্য প্রতিটি ক্ষেত্রে এই অঞ্চলের বৈশিষ্ট্য সমুজ্জিত হয়ে বাংলার লোকশিল্প ও স্বতন্ত্র মণ্ডলী রয়েছে। তাহলে এই লোকশিল্প সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দিয়ে দিলাম যে নিরক্ষর মানুষ, এই গ্রামের মানুষ তখন কি করেছে, কালে কালে গড়ে উঠেছে এই ঐতিহাসিক এই মণ্ডলী লোকশিল্প।
তারপর কি বহু দেশে এই অঞ্চলে এই প্রাচীনকালে এই লোকশিল্পের বিভিন্ন শাখা প্রদান লক্ষ্য করা যাচ্ছে। যে প্রধানত নিত্যদিনের প্রয়োজনীয় মেটানোর তাগিদে তখন তারা কি করেছে, অতি সাধারণত উপকরণের মাধ্যমে তৈরি করা হয়েছে এই লোকশিল্প ও বৈচিত্র্য উপকরণ। তখন দেখো এই জীবন জীবিকার তাগিদ তখন তাদেরকে পেশাগত প্রয়োজনের সম্মুখীন না কাজে উদ্বোধন হয়েছিল লোকশিল্প। তখন বাঙালির যে লোকশিল্প রয়েছে তার নিজস্ব বৈশিষ্ট্য ছিল। তো তাদেরকে যে তৈরির ধরন, তা তৈরির যে উপকরণ, কারুকার্য, প্রতিটি ক্ষেত্রে এই আঞ্চলিক বৈশিষ্ট্য সমুচিত হয়ে বাংলা লোকশিল্প রয়েছে। তাহলে দেখো প্রাচীন বাংলার লোকশিল্প, দেখো আদিকাল থেকে তখন শুরু শুরু করেন বর্তমান পর্যন্ত বাংলার এই লোকশিল্প তেমন কোনো পরিবর্তন হয়নি। আদিকাল থেকে এই বাংলার পর্যন্ত লোকশিল্প কোনো পরিবর্তন হয়নি, যা আদিকালে এই ধারণা এখনো বহালমান ছিল। তো এই লোকশিল্পগুলো আমি তোমাদের নিচে এক এক করে বিবরণী বলে দিচ্ছি। দেখো মৎস্য শিল্প, লোকশিল্প সমৃদ্ধ উপাদানে তৈরি হয়েছে মাটি দিয়ে। এই লোকশিল্পের যে সমৃদ্ধ উপাদান এটা তৈরি হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। নিরক্ষর দক্ষ ও কারিগরিরা কাদা মাটি দিয়ে তৈরি করেছে বৈচিত্র্য উপকরণ। মাটির হাড়ি, কলসি, পাত্র, বদনা, পুতুল, ছাঁচ, বিভিন্ন জীবজন্তু, ফলমূল প্রভৃতি। প্রতিটি উপকরণে অসাধারণ শিল্প সৌন্দর্য পূর্ণ হয়েছে এই লোকশিল্পের ঐতিহাসিক বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তো বাংলার মৎস্য শিল্প গড়ে উঠেছে অতি প্রাচীন আমল থেকে। পাহাড়পুর, ময়নামতি, বিহার ও অসংখ্য পোড়ামাটির ফলক পাওয়া গেছে। তো এ থেকে বোঝা যায় যে এই মৎস্য শিল্পের বিস্তার উৎকর্ষ। এছাড়া মাটির তৈরি নানা জিনিসও পাওয়া গেছে। তাহলে কি মাটির তৈরি নানা জিনিসও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তাহলে এই মৎস্য শিল্প সম্পর্কে আমরা কিন্তু সুন্দরভাবে বুঝতে পারলাম যে লোকশিল্পের সমৃদ্ধ উপাদান তৈরি হয়েছে এই মাটি দিয়ে। তাহলে কি এই মাটি দিয়ে এই উপাদানগুলো তৈরি করা হয়েছে। তো দেখো নিরীক্ষ দক্ষতা যে কারিগররা এই কাদা মাটি দিয়ে তখন তৈরি করেছে বৈচিত্র্য উপকরণ। এখানে কিন্তু নিরীক্ষ মানুষ যারা আছে তারাই কিন্তু এই কাদা মাটি দিয়ে কি করেছে, তৈরি করেছে বিভিন্ন রকম বৈচিত্র্য উপকরণ তারা তৈরি করেছে। এবং মাটির তখন কি করেছে, মাটির দিয়ে তখন হাড়ি, তখন কলসি, পাত্র, বদনা, পুতুল, ছাঁচ, বিভিন্ন বিভিন্ন রকমের জিনিস তারা কি করেছে এই মাটি দিয়ে তৈরি করেছে। অনেক ধরনের ফলমূল সমস্ত কিছু তারা কি করেছে, তৈরি করেছে। তারপর প্রতিটি উপকরণের অসাধারণ শিল্প সৌন্দর্য তখন পূর্ণ হয়েছে লোকশিল্পের ঐতিহাসিক যে বহু গুণে বাড়িয়ে দিয়েছে। তখন এই লোকশিল্পগুলো তারা কি করেছে, এই বৈচিত্র্যগুলো বহু গুণে বাড়িয়ে দিয়েছে। তখন বাংলার মৎস্য শিল্প গড়ে উঠেছে অতি প্রাচীন আমল থেকে। পাহাড়পুর, ময়নামতি, বিহার অসংখ্য পোড়ামাটির ফলক পাওয়া গেছে। এ থেকে বোঝা যায় যে মৎস্য শিল্পের বিস্তার কি ছিল, উৎকর্ষ ছিল। তখন এছাড়া মাটির তৈরি নানা জিনিসও তখন এখানে পাওয়া গিয়েছে। তাহলে আমরা এই মৎস্য শিল্প সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন আমরা পরবর্তী পয়েন্টে যাব। দেখো পরবর্তী পয়েন্টে খেয়াল করো।
দেখো, কাঠের তৈরি লোকশিল্প। কাঠের তৈরি, এখন এই বাংলার লোকশিল্পের কাঠের ব্যবহার ব্যাপকভাবে প্রচলিত। দেখো, এই কাঠ তুলনায় মূলকভাবে শক্ত ও সহজ খোদাই করা যায়। এজন্য অতি প্রাচীন কাল থেকে লোকশিল্প কাঠের ব্যবহার হয়েছে। তো সেখানে অলঙ্করণ অলঙ্করণ ও করা হয়েছে নানাভাবে, নানাভাবে। কাঠের তৈরি উপকরণের মধ্যে রয়েছে ঘরের খুঁটি, দরজা, জানালা, চৌকাঠ ও ঝালক, খড়খড়ি, খড়খড়ি বেড়া, চালের বাত, সিন্দুক ও পালকি, চেয়ার, টেবিল, বেঞ্চ প্রভৃতি উল্লেখযোগ্য। তার কাঠ দিয়ে কিন্তু আমরা অনেক জিনিস তৈরি করতে পারছি। তারপর দেখো, এসবগুলো শুধু প্রাচীন কালে নয়, আজও আজও সমানভাবে ব্যবহার করা হয়। এই কাঠের তৈরি জিনিস শুধু আগের কালে নয়, এখনো কিন্তু সমানভাবে কিন্তু প্রচলন ও ব্যবহার করে আসা হচ্ছে। এই লোকশিল্প কেবল প্রয়োজন তাগিদে এগুলো তৈরি করেনি, বরং এগুলো সৌন্দর্য সৃষ্টি করেছে। শুধু প্রয়োজন তাগিদে তৈরি করা হয়নি, এটি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তৈরি করা হয়েছে। তাহলে দেখো, এই কাঠের তৈরি জিনিসপত্র সম্পর্কে আমরা কিছু ধারণা পেলাম যে ওই সময় দেখো যে বাংলার যে লোকশিল্প কাঠের ব্যবহার ওই সময় কিন্তু ছিল, কিন্তু ব্যাপকভাবে প্রচলন ছিল। তো এখানে দেখো, কাঠ তুলনামূলক ভাবে শক্ত ও সহজ খোদাই করা যেত, কাঠের মধ্যে সহজভাবে খোদাই করা যেত। এবং এখানে সেখানে প্রাচীন কাল থেকে তখন লোকশিল্পে তখন এই কাঠের ব্যবহার করা হয়েছে। এবং সেখানে দেখো, সেখানে নানা ধরনের জিনিস তৈরি করা হয়েছে, যেমন ঘরের ফার্নিচার, কাঠ দিয়ে অনেক ধরনের খুঁটি, দরজা, জানালা, চেয়ার, টেবিল, এবং ঘরের অনেক সমস্ত কিছু ফার্নিচার তৈরি করা হয়েছে, এবং পালকি, টেবিল প্রভৃতি কিছু কিন্তু এই কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। তখন এই উপকরণগুলো শুধু প্রাচীন কালে নয়, আজও কিন্তু সমানভাবে কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো দেখো, এই লোকশিল্প কেবল প্রয়োজনটা তাগিদে এগুলো তৈরি করেনি, বরং এগুলো কি করেছে, সৌন্দর্য বৃদ্ধির জন্য এগুলো তৈরি করা হয়েছে। তাহলে কিন্তু আমরা এই কাঠের তৈরি লোকশিল্প সম্পর্কে জানতে পেলাম, এবং সহজে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে কাঠের তৈরি লোকশিল্পটা কি। এখন দেখো, 3 নম্বর পয়েন্টে চলে আসো। দেখো, বাঁশ, বেত ও লোকশিল্প। এখন আমরা দেখবো কি বাঁশ, বেত ও লোকশিল্প। বাঁশ, বেত ও সোলার তৈরির উপকরণে বাংলা লোকশিল্প ভাণ্ড সমৃদ্ধ সমৃদ্ধ করেছে। কেবল বাঁশের তৈরি কাজে বাঁশ ব্যবহার হয়নি, এবং বাঙালির নিত্যদিনের নানা প্রয়োজন মিটিয়ে থাকে এই বাঁশ। তাহলে কি এই বাঙালিদের নিত্যদিনের প্রয়োজনীয় তখন মিটিয়ে থাকে কি এই বাঁশ। কুড়ে ঘরের খুঁটি, দরজা, চালা, বেড়া থেকে শুরু করে আসবাবপত্র প্রভৃতি তৈরিতে এই বাঁশ ব্যবহার করা হয়। এই বাঁশের সাথে আসে বেতের বেতের কথা। বেত শিল্প কিন্তু আহ অতীত কাল থেকে বহুদেশী ছিল। বিশেষ করে সিলেট, শীতল পাটি তো জগদীশ্ব খ্যাতি ছিলেন। বেত দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা সহজ বিধায় এই ব্যাপার ছিল বেশি। বিশেষ করে সিলেট তখন দেখো, এই বেতের যে মাদুর, শীতল পাটি নিত্য ও ব্যবহার্য উপকরণের চাহিদা মিটিয়ে থাকে। শীতল পাটি তো বিলাসী উপকরণ, গরমের দিনে শীতল পাটি ব্যবহার হতো অধিক পরিমাণে। এসব পাটি বেশি তৈরি হতো সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ প্রভৃতি অঞ্চলে। তাহলে দেখো, শীতল পাটি কোথায় তৈরি করা হয়েছে, তাহলে সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ ও প্রভৃতি অঞ্চলে এই শীতল পাটি তৈরি করা হতো। ফরিদপুরে এই শীতল পাটি
পাটি এতটাই মূল্যবান ছিল যে মেয়েরা ভালো শীতল পাটি বুনতে পারতো, বিয়ের ক্ষেত্রে তাদেরকে গুরুত্ব বেড়ে যেত। কারণ দেখো, এই এক এক অঞ্চলে কিন্তু এক এক রকমের রীতি ছিল। দেখো, বাঁশ বেত ও লোকশিল্প সম্পর্কে আমরা জানতে পেলাম যে বাঁশ বেত ও লোকশিল্প, বাঁশ বেতের কি রকম চাহিদা, কি রকম প্রচলন ছিল। দেখো, ওই সময় কিন্তু বাঁশ বেত ও সোলার তৈরি করে তখন তারা কি করেছে, এই লোকশিল্প তখন কিন্তু সমৃদ্ধ পেয়েছে। তারপরে দেখো, এখানে যে কেবল বাঁশে তৈরির কাজে তো ব্যবহার হয়নি, বরং তারা বাঙালিরা তখন কি করেছে, নিত্যদিনে নানা প্রয়োজন মিটিয়ে থাকে এই বাঁশ। কুঁড়ে ঘরের তখন এই কুঁড়ে ঘরের খুঁটি, দরজা, চালা, বেড়া থেকে শুরু করে আসবাবপত্র প্রভৃতি তৈরি হতো এই বাঁশ থেকে। তখন এই বাঁশের সাথে আসে বেতের কথা। বাঁশের সাথে কি আছে? বেতের কথা আছে। বেত শিল্প অতীত কাল থেকে থেকে বহুদেশী ছিল, বিশেষ করে সিলেটে শীতল পাটি নিত্য প্রয়োজনীয় উপকরণের চাহিদা মিটিয়ে থাকেছে। তখন দেখো, এই শীতের পাটি তখন কি ছিল? বিলাসী উপকরণ ছিল। তখন দেখো, তারা বেত ও মাদুর ও শীতল পাটি ব্যবহার্য ব্যবহার্য উপকরণ তখন চাহিদা মিটিয়ে থাকে। তখন এই এই শীতের পাটি তখন কি ছিলেন? বিলাসী কিন্তু উপকরণ ছিল। তখন এটা কোন কোন অঞ্চলে বেশি তৈরি করা হতো? এটা সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ প্রভৃতি অঞ্চলে এটা তৈরি করা হতো। এবং ফরিদপুরেও এটা শীতল পাটি তখন কি করা হয়েছে, এতটাই মূল্যবান ছিল যে মেয়েরা ভালো শীতল পাটি বুনতে পারতো, বিয়ের ক্ষেত্রে তাদেরকে গুরুত্ব বেড়ে যেত। তাহলে দেখো কতটা গুরুত্ব দেওয়া হয়েছিল ওই সময়। তাহলে বাঁশ, বেত ও লোকশিল্প সম্পর্কে জানলাম। এখন পরবর্তীতে আমরা একটা পয়েন্টে যাচ্ছি, 4 নম্বর পয়েন্টে যাচ্ছি। চার নম্বর পয়েন্টটা লক্ষ্য করো তোমরা। দেখো, 4 নম্বর পয়েন্টটা আছে পাট ও সুতা লোকশিল্প। পাট ও সুতা লোকশিল্প। দেখো, এখানে বাংলার পাট অতিকাল থেকে প্রচলিত। এই পাট দিয়ে, দেখো, পাট কত মূল্যবান ছিল এবং পাট দিয়ে কি কি কাজ করা হতো, এই জিনিস সম্পর্কে এখন আমরা দেখবো। দেখো, বাংলার পাট কিন্তু অতি প্রাচীন কাল থেকেই কিন্তু প্রচলিত ছিল। তারপর দেখো, এই পাট দিয়ে দড়ি কিংবা চট ছাড়াও তৈরি করা হতো নানা রকমের বস্ত্র। পাট, তুলা, সুতা মিশিয়ে এই রকমের বস্ত্র তৈরি করা হতো। তারপর যা বঙ্গদেশ সহ সারা পৃথিবীতে পরিচিত ছিল পাট দিয়ে তৈরি শিল্প। তৈরি শিকের ও যে লোকশিল্প অমূল্য সম্পদ ছিল। বিভিন্ন জিনিস ঝুলিয়ে রাখার জন্য শিকের তৈরি করা হতো। যে শিকের তৈরিতে বাংলার ও নারীদেরকে দক্ষতা অসাধারণ। শিখের ও বাংলা নারীরা যেভাবে সৌন্দর্য ফুটিয়ে তুলতো, তা সত্যি কি ছিল? অসাধারণ। বিশেষ করে পূর্ব বাংলা ও পাটের শিখের সারা ভারত, এমনকি ভারতের বাইরেও ও জনপ্রিয়তা লাভ করেছিল। সুতা বা তুলা দিয়ে তৈরি করা হতো এই কাপড়। বাংলার বিভিন্ন কাপড় জগৎ জুড়ে খ্যাতি অর্জন করেছিল। মধ্যযুগে মুসলিম ও মকবল বা তুলা দিয়ে তৈরি করা হতো কাপড়। বাংলা বিভিন্ন কাপড় জগৎ জুড়ে খ্যাতি তখন কি করেছে? অর্জন করেছে। এবং মধ্যযুগে মুসলিম ও
মগবল ও সারা পৃথিবীতে প্রসিদ্ধ অর্জন করেছিল। এবং এরকম এরকম কথা প্রচলন ছিল যে 10 গজ মুসলিম ও একটি আংটির মধ্যে লুকিয়ে রাখা যেত। তো দেখো, ঢাকা থেকে মুঘল ও মুর্শিদাবাদের দরবারে মুসলিম যেত। তখন এই ময়মনসিংহ আর নদিয়া মুসলিম তৈরি করা হয়েছে। তখন কি করেছে, ময়মনসিংহ ও নদিয়া এই মুসলিম তৈরি করা হয়েছে। তাহলে তাহলে পাট ও সুতা সুতার লোকশিল্প, এই বাংলার যে পাট তৈরি করা হতো, এটা কিন্তু অনেক প্রচলন ছিল। এই সময় তারা এই পাট দিয়ে দড়ি, চট, কিংবা চট ছাড়া ও আরো নানা রকমের বস্ত্র তারা তৈরি করেছে। এবং এই পাট আর তুলা সুতা মিশিয়ে তারা এক রকমের বস্ত্র তৈরি করেছে। পাট আর সুতা মিশিয়ে তারা কি করেছে, বস্ত্র তৈরি করেছে। বঙ্গদেশে সারা পৃথিবীতে তখন কি পরিচিত ছিল, পাট দিয়ে তৈরি শিল্প, শিল্প ছিল অমূল্য সম্পদ ছিল। এবং তারা বিভিন্ন জিনিসে ঝুলে রাখার জন্য জন্য সিকে তৈরি করা হতো। এবং সিকে তৈরি করে তারা নারীদেরকে দক্ষতা ছিল অসাধারণ। তারা এই সিকে বাংলা নারীদেরকে যেভাবে সৌন্দর্য ফুটে তুলেছে, তা ও সত্যি অসাধারণ ছিল। তা বিশেষ করে যে পূর্ব বাংলার যে পাটের সিকে সারা ভারত ও এমনকি ভারতের বাইরেও ও জনপ্রিয়তা তখন লাভ করেছে। এবং সুতা বা তুলা দিয়ে তৈরি করা হতো তা বিশেষ রকমের কাপড়। সুতা তুলা দিয়ে বিশেষ রকমের কাপড় তৈরি করা হতো। বাংলার বিভিন্ন কাপড় ও জগৎ জুড়ে খ্যাতি অর্জন করেছিল। তখন এই মধ্যযুগে যে মুসলিম ও মঙ্গল সারা পৃথিবীতে প্রসিদ্ধ অর্জন করেছিল। এমনকি এ কথা বলা হয়েছিল যে 10 গজ মুসলিম একটি আংটির ভিতর লুকিয়ে রাখা যেত। এটা ঢাকায় যেমন মুঘল মুসলিমরা তখন সারা দেশে তখন তারা কি করেছে, মুসলিমরা যেত এবং ময়মনসিংহ নদিয়া মুসলিমরা আহ তৈরি হতো। তখন এই দেখো, যে পাট ও সুতা লোকশিল্প সম্পর্কে এখন আমরা জানলাম। এখন আমরা দেখবো, দেখো তারপরে পরবর্তীতে পয়েন্ট আসো। 5 নম্বর পয়েন্ট তোমরা খেয়াল করো, হাতির দাঁত ও শঙ্কর তৈরি শিল্প। পাঁচ নম্বর পয়েন্ট তোমরা খাতায় তুলে ফেলো। হাতির দাঁত হাতির দাঁত ও শঙ্কর তৈরি শিল্প। দেখো, বাংলার হাতের দাঁত তৈরি বিভিন্ন জিনিসের ব্যবহার প্রচলন ছিল। তো বহু দেশে এই প্রাচীন কাল থেকে এই হাতির দাঁত তৈরি লোকশিল্প ব্যবহার হতো। লোকশিল্প কিন্তু এটা ব্যবহার করা হতো। হাতির দাঁত যে আহ বহু দেশে প্রচলিত লোকশিল্প তখন কি করা হয়েছে, বহুগুণে ব্যবহার করা হয়েছে। চন্দ্রকেতু ও পরে হাতির দাঁত অলংকার ও পাওয়া গেছে। হাতির দাঁতের ও শিল্পের জন্য বিশেষভাবে পরিচিত ছিল মুর্শিদাবাদ জেলা। নবাব এবং তার ও কর্মচারী এই পৃষ্ঠপোষকতা করতেন। তো শিল্পের জন্য বিশেষভাবে পরিচিত ছিল মুর্শিদাবাদ জেলায়।
তারপর দেখো নবাব ও তার কর্মচারী ও পৃষ্ঠপোষকতা করতেন। হাতের দাঁত দুর্বল ছিল বলে সকল জিনিসের তৈরি ব্যবহার হতো না। দেখো হাতের দাঁত দাঁত তখন দুর্বল ছিল বলে সব সকল জিনিসের তৈরিতে এটি ব্যবহার হতো না। প্রধানত ছোট অলংকার ও কোঠা ও চিরুনি তৈরিতে তৈরি হতো হাতির দাঁত দিয়ে। তাহলে দেখো, তাহলে কি তৈরি করা হতো হাতির দাঁত দিয়ে? ছোট অলংকার, কোটা ও চিরুনি তৈরি করা হতো এই হাতির দাঁত দিয়ে। সবকিছু কিন্তু দাঁত দিয়ে তৈরি করা হতো না। তারপর দেখো বহু দেশে শঙ্কর ব্যবহারে অতি প্রাচীন কাল থেকে প্রচলিত ছিল এবং বিবাহিত হিন্দু নারীরা সবসময় শাঁখের চুড়ি পরে। তারা সেই সধবা ও তার প্রমাণ ছিল শাঁখের চুড়ি। চুড়ি ছাড়াও শঙ্কর দিয়ে দিয়ে কৌটো ও নিত্য পর্যন্ত নানা উপকরণ তৈরি করা হতো। শঙ্কর তৈরি উপকরণের গায়ে নানাভাবে খোদাই করা থাকতো। তাহলে কি এই শঙ্করের তৈরির উপকরণের গায়ে কিন্তু নানাভাবে কি করা ছিল? খোদাই করা ছিল, খোদাই করা থাকতো। তাহলে দেখো যে হাতের দাঁত ও শঙ্কর তৈরি কিভাবে ব্যবহার করা হতো। যে বাংলার যে হাতের দাঁত তৈরি একটি জিনিসের ব্যবহার প্রচলন ছিল, যে বহু দেশে প্রাচীন কাল থেকে হাতের দাঁত তৈরি লোকশিল্প ব্যবহার হতো। যে চন্দ্র কেতু গড়ে হাতের দাঁত অলংকার ও পাওয়া গেছে। হাতের দাঁত শিল্পের জন্য বিশেষভাবে পরিচিত ছিল মুর্শিদাবাদ জেলায়। নবাব ও তার কর্মচারী ও পৃষ্ঠপোষকতা করতেন। হাতের দাঁত দুর্বল ছিল বলে সকল জিনিসের তৈরি এই ব্যবহার হতো না। তাহলে এটা ব্যবহার করা হতো কি? কৌটো চিরুনি তৈরিতে হাতের দাঁত ব্যবহার করা হতো। তো বহু গুণের ও সংকর ব্যবহার অতি প্রাচীন কাল থেকে এটা কি ছিল? প্রচলন ছিল। যেন বিবাহ কিন্তু হিন্দু নারীরা সবসময় এই শাঁখের চুড়ি পরতো এবং তারা সব তখন কি করেছে? তারা সব সধবা ও তার প্রমাণ ছিল শাঁখের চুড়ি। তো এখানে চুড়ি ছাড়াও ও শঙ্কর দিয়ে কৌটো বা নিত্য পর্যন্ত নানা উপকরণ তৈরি করা হতো। শঙ্কর তৈরি উপকরণের গায়ে নানাভাবে খোদাই করা হতো। তাহলে আমরা এখানে হাতির দাঁত ও শঙ্কর তৈরি শিল্পটা দেখলাম। এখন আমরা দেখব ধাতু নির্মিত লোকশিল্প। দেখো ধাতু নির্মিত লোকশিল্প। দেখো বাংলার বিভিন্ন ধাতু নির্মিত লোকশিল্প পরিচয় পাওয়া যায়। পিতল, লোহা, কাঁসা, তামা, রূপা প্রভৃতি ধাতু দিয়ে তৈরি জিনিসের ব্যাপক ব্যবহার ছিল। লোহার তৈরি ও বটি, দা, কাঁচি, কাঁসার বাসন ও কোসন, পিতলের বাসন কোসন প্রচুর পরিমাণে ব্যবহার হতো। যশোর ও রংপুরে ও ভালো পিতলের জিনিস তৈরি হতো। কাঁসার জিনিসের জন্য বিখ্যাত ছিল নদিয়া, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ জেলায়। এছাড়া ঢাকায় সোনা রূপার কাজ খুবই বিখ্যাত ছিল। এখানে ধাতু তৈরি অলংকার তখন কি করেছে? নারী পুরুষ সকলেই ব্যবহার করত এবং স্বল্প এবং লোকশিল্প না হলেও প্রাচীন বাংলার লোকেদের বিয়ে রঙের নৌকা তৈরি করতো। রং বেরঙের তারা কি করেছে? নৌকা তৈরি করেছে। দেখো ধাতু নির্মিত লোকশিল্পটা, যেখানে বাংলা বিভিন্ন যে ধাতু নির্মিত লোকশিল্প পরিচয় পাওয়া গিয়েছে এবং সেখানে লোকেরা তখন কি করেছে? পিতল, কাঁসা, লোহা, তামা, রূপা প্রভৃতি ধাতু দিয়ে তৈরি জিনিস ব্যবহার করা হতো। তখন লোহা তৈরি ও বটি, দা, কাঁচি, কাঁসা বাসন কোসন, পিতল বাসন কোসন প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো। এবং সেখানে দেখা গেল যে উম তারা লোহার তৈরি বটি, দা, বটি, কাঁচি, কাঁসা বাসন, পিতল সবকিছু জিনিসপত্র তারা কি করেছে? তৈরি করেছে এবং তারা নদীয়া, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ তারা কি করেছে? এই বিখ্যাত
নদীর জলায়। এছাড়া ঢাকা সোনা রূপা কাজেও খুবই বিখ্যাত ছিল এবং সেখানে প্রচুর পরিমাণে অলংকার নারী পুরুষ তখন তারা কি করেছে উভয় ব্যবহার করতো। এটি লোকশিল্প না হলেও প্রাচীন বাংলা লোকেরা রং বেরঙের তারা কি করেছে নৌকাও তৈরি করেছে। তাহলে আমরা এখানে 6টা পয়েন্ট নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করলাম। এখন দেখো সর্বশেষ হলো উপসংখ্যাটা এখন আমরা দেখবো। দেখো প্রাচীন যুগে যে পরিশেষে আমরা এইভাবে বলতে পারি যে প্রাচুর্য ও বহুমাত্রিক ব্যবহারের সত্ত্বেও বাংলা বৃহৎ জনগোষ্ঠী এখনো লোকশিল্পের ধারা সজীব রেখেছে এবং এ লোকেরা সাংস্কৃতিক ধারা আজও বহমান। দেখো আমাদের বুধ ও অন্যান্য মঙ্গল অনুদানের ও আলপনা কাঁচা কাঁচা ও পোড়া মাটির তৈরি পুতুল খেলনা মনসারা গাজীর ও পটচিত্রে মালিকের লেপাভায় উপর অথবা সরা ও ঘটকের উপর নানা রঙিন বৈচিত্র্য ও নকশা। কাঁথার উপরে বৈচিত্র্য ও সূচিকার্য সূচিকার্যের সেই প্রাচীন লোকালয় শিল্প ধারা প্রবহমান। তারা অনেক ধরনের কাঁথা তৈরি করতো, নকশি কাঁথা তৈরি করতো, এগুলোও তারা অনেক ধরনের বহমান ছিল। তাহলে আমরা দেখো এখানে কিন্তু আমরা জেনে গেলাম যে লোকশিল্প সম্পর্কে আমরা তোমাদের ধারণাটা দিলাম যে এখানে প্রাচীন বাংলা যে লোকশিল্প গুলো কি কি ছিল, যে লোকশিল্পের মধ্যে ছিল কি মৎস্য শিল্প, কাঠের যে মৎস্য শিল্প গুলো কি কি ছিলেন এবং কাঠের তৈরি লোকশিল্প, কাঠের তৈরি গুলো জিনিসপত্র কিভাবে তারা কাজ করেছিল। আজও এই কাঠের তৈরি জিনিসগুলো কিন্তু প্রচলন রয়েছে এবং এর মধ্যে আবার আছে কি বাঁশ বা বেতের লোকশিল্প। তারপর দেখো বাঁশ বা বেতের লোকশিল্প। বাঁশ বা বেতের লোকশিল্প, বাঁশ বেত দিয়ে কি কি জিনিসপত্র তৈরি করেছে এই সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি। তারপর কি আছে পাট ও সুতা শিল্প। পাট ও সুতা দিয়ে কিভাবে তারা তো কি কি কাজগুলো তৈরি করেছে, কি কি ভাবে করেছে এই সম্পর্কে তোমাদের সঠিক একটা ধারণা তোমাদের দিয়ে দিয়েছি। তারপর কি হাতির দাঁত বা শঙ্কর তৈরি শিল্প। হাতের দাঁত বা শঙ্কর তৈরি শিল্প কিভাবে ব্যবহার করা হয়েছে। তারপর কি ধাতু নির্মিত লোকশিল্প। ধাতু নির্মিত লোকশিল্প গুলো কি কি ছিল। তাহলে আমি তোমাদের মাঝে এই 6টা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করলাম। এই 6টা পয়েন্ট তোমরা সুন্দরভাবে তোমরা বাসায় সুন্দর করে পড়ে ফেলবে এবং যদি তোমাদের আজকে তোমাদের সবারই এই প্রশ্নটা বোঝার কথা, যদি কেউ না বুঝতে পারো তাহলে তোমরা সকলে আমাকে ফোন করবে এবং পরবর্তীতে আমি তোমাদের পয়েন্ট গুলো আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যার যেখানে সমস্যা। তো যাই হোক আজকে তোমাদের অনেক বিষয় আজকে তোমাদের পড়ে ফেলেছি। এই বিষয়গুলো তোমরা সুন্দর করে পড়ার চেষ্টা করবে যেন তোমাদের পরবর্তীতে যেন কোনো সমস্যা যেন না হয়। তোমাদের এই দেখো তোমাদের আজকে প্রথম অধ্যায় শেষ হয়ে গেল এবং পরবর্তীতে তোমাদের আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি আলোচনা করব এবং দ্বিতীয় অধ্যায় আমরা চলে যাব। আজকে তোমাদের প্রথম অধ্যায় আমি পর্যন্ত শেষ করে দিতে চাচ্ছি এবং তোমাদের প্রথম অধ্যায় কিন্তু এর আগেও তোমাদের আমি অনেক কিছু প্রশ্ন পড়ে ফেলেছিলাম। আজকে তোমাদের পূর্ণ আলোচনায় প্রথম অধ্যায় শেষ। পরবর্তী ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় ধরবো। দ্বিতীয় অধ্যায় তোমরা পরবর্তী ক্লাসে তোমাদের আমি আরেকটা ক্লাস তোমাদের নিব। তোমাদের রচনামূলক প্রশ্ন আরেকটা ক্লাস নিয়ে তারপর দ্বিতীয় অধ্যায়ে আমি চলে যাবো। তোমাদের পরবর্তীতে আরেকটা রচনামূলক প্রশ্ন নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করবো। তো আজকে আমি তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি।
পরবর্তী ক্লাসে তোমরা সবাই জয়েন করবে। আর যারা তোমরা ক্লাসগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ক্লাসগুলো ঘরে বসে বসে তোমরা ক্লাসগুলো দেখো এবং ক্লাসগুলো সবাইকে করতে হবে। এবং যেহেতু আমাদের পরীক্ষা অলরেডি চলে আসছে সামনে, তো এই পরীক্ষা শুরু হওয়ার আগে তোমরা ঘরে বসে সমস্ত সিলেবাস শেষ করে ফেলবে। তো আজকে আমি তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। আর তোমরা পরবর্তী ক্লাসগুলোতে জয়েন করো। আর একটা ক্লাস নিয়ে তোমাদের প্রথমত শেষ করে দেবো। তো আরেকটা ক্লাস সামনের সপ্তাহে তোমাদের আমি নেবো, তোমরা ওই ক্লাসগুলোতে সবাই জয়েন করবে। আজকে তারা যারা ছিলে এবং যারা তোমরা ক্লাসগুলো দেখছো তাদের ধন্যবাদ। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।